সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের অনলাইন ক্লাসে। আমরা নেরেশনের এর আগে কত ক্লাস করেছিলাম, নেরেশনের বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করছি এবং এর সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করছি। আজকে আমরা 2 নাম্বার সেন্টেন্স ইন্টারভিউ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের দিকে সবাই লক্ষ্য করি। তা আমি বোর্ডে লিখছি ইন্টারভিউ সেন্টেন্স। তা আমরা জানি ইন্টারভিউ সেন্টেন্স কাকে বলে, এটা খুব সহজে চেনা যায়। যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটাকে ইন্টারভিউ সেন্টেন্স বলে, অথবা যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটাও কি ইন্টারভিউ সেন্টেন্স। তা আমরা এটা কিভাবে করব? সেট বা সেট টু থাকলে আমরা আস্ক ব্যবহার করব। কমার জায়গায় আমরা কি ব্যবহার করব? কমার জায়গায় আমরা ইফ বা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। তো সুপ্রিয়, চলো আমরা দেখি যে আমরা কিভাবে এটা করি। তো এটা আগে আমাকে বুঝতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স আছে এটা কি স্পুন সেন্টেন্স। পাঁচ প্রকার সেন্টেন্সের মাঝে এটা হলো অতি সহজে আমরা চিনলাম, এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে সেট টু জায়গায় কি করব? আমরা আস্কড ব্যবহার করব। তাহলে হি আস্কড মি। তো কমার জায়গায় কি বলবে? ইফ বা ডাব্লিউএস কোশ্চেন। এখন প্রশ্ন হলো কখন আমি ইফ আর কখন আমি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। আমি দেখো 2 নাম্বার সেন্টেন্স আমি লিখছি when। তা আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। তা আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম যে আর ইউ সিক, এই সেন্টেন্সে কোনো ডাব্লিউএস কোশ্চেন নাই। ডাব্লিউএস কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা কি করব? ইফ ব্যবহার করব। তারপরে আগের নিয়মে সেকেন্ড পারসন হলে কি হবে? অবজেক্টের সাথে মি, মি এর সাবজেক্ট কি আই, অ্যামিজার হলে কি হবে? ওয়াজ হবে, তাই এর সাথে ওয়াজ, আই ওয়াজ সিক। এই তো হয়ে গেল আমাদের ইন্টারভিউ সেন্টেন্স নারেশন পরিবর্তন। তা শিক্ষার্থী, আমি আবার বলছি যে ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব, ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করব। আর পরিবর্তন সব আগের নিয়মেই, যে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে অ্যামিজার হলে ওয়াজ আর। আরেকটা কথা বলে নেই যে নারেশনের ইনডাইরেক্ট সেন্টেন্স গুলো সবগুলো হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু ইন্টারভিউ সেন্টেন্সের স্ট্রাকচার হলো আগে হলো অক্সিলারি ভার্ব, পরে হলো সাবজেক্ট। তা আমরা যখন ইনডাইরেক্ট করব আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি ভার্ব পরে যাবে। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই জায়গায় ভুলটা করে, ওয়াজটা দিয়ে দেখি এই প্রথমে ওয়াজ দিয়ে দেয়। তো প্রথমে কিন্তু ওয়াজ দিলে এটা ভুল হবে, কারণ নারেশনের উত্তরগুলো হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই আমরা এইদিকে লক্ষ্য রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2 নাম্বার সেন্টেন্সে যাই। তো আমি বলছি প্রথমে আমরা ইনভার্টেড অংশটা খেয়াল করব। তো এটা কি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেট টু তে কি হবে? টোল্ড হবে। তাহলে হি টোল্ড হার। তাই এখানে আমরা ইফ ব্যবহার করব আর ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। তা আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডই ব্যবহার করব হয়। আর তার এটা লেখার পরে আমরা পারসন চেঞ্জ করব। আগে এখানে কিন্তু ডিড আছে, ডিড কিন্তু আগে আমরা ব্যবহার করব না, কারণ আমরা আগেই বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট লিখতে হয়। নারেশনের ইনডাইরেক্ট সেন্টেন্সগুলো সবগুলো বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, এজন্য আগে আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হবে। তাহলে ইউজ সেকেন্ড পারসন কার সাথে হবে? অবজেক্টের সাথে হারের সাবজেক্ট কি? শি। এখন আমরা সাবজেক্ট লেখার পরে আমরা কি করব? টেন্স ব্যবহার করব। তারপরে ডিড যে আছে, এই ডিড হলো কোন টেন্স? ডিড হলো পাস্ট নিমিট টেন্স। আমরা ছকে লিখেছিলাম পাস্ট নিমিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে আমরা এখানে হ্যাড ব্যবহার করব। এই ডিড কেটে কি হবে? হ্যাড হবে। হ্যাডের পরে কি হয়? সরি, এখানে একটা এই ওখানে যদি গো টু হবে। আচ্ছা, গো টু মার্কেট। তাহলে আমরা হ্যাড লেখার পরে ভার্বে কি লিখবো? B3 লিখবো। তাই হ্যাড গট টু মার্কেট। এই তো হয়ে গেল আমাদের। তো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পাস্ট নিমিট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই যে ডিড কিন্তু প্রশ্ন করার জন্য আসছে, দেখেন ডিড কিন্তু ব্যবহার হবে না, এটা কিন্তু টেন্সকে নির্ণয় করার জন্য আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই যে ইন্টারভিউ সেন্টেন্সের যে বিষয়টা আমি আবার রিপিট করছি যে সেট বা সেট টু হলে আস্কড হবে, কমার দ্বারা ইফ বা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার হবে,
কখন ইফ কখন ডাব্লিউএস কোশ্চেন একটা প্রশ্ন, যে ইফ হবে তখন যখন কোনো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার হবে না। যেমন আমরা एग्जांपल দিয়েছিলাম যে আর ইউ সিক, তা আর এ যে এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাই এখানে আমরা কি ব্যবহার করছি, ইফ ব্যবহার করছি। আর 2 নাম্বার সেন্টেন্সে আমরা কি হোয়েন ব্যবহার করছি। এটাই ছিল। আর ন্যারেশনের উত্তরগুলো ইনডাইরেক্ট সেন্টেন্সগুলো কি হয়, সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এজন্য অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদিও প্রশ্নে আমাদের আর আগে আছে, কিন্তু উত্তর লেখার সময় সবসময় অক্সিলারি ভার্বগুলো পরে যাবে। তো এইভাবে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করব। তা আমরা আজকে আরেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্স দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স, এখন প্রশ্ন হলো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় সেই সেন্টেন্সটা কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা হলো বাংলা অর্থ দিয়ে। আর ইংরেজি যদি অর্থ দিয়ে আমাদের সমস্যা, তাহলে আমরা ইংরেজি বাক্য দেখে কিভাবে চিনব? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ডু নট দ্বারা শুরু হয়, আমরা এইভাবে চিনতে পারি, ডু নট দ্বারা শুরু হয়। আবার কি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। এইভাবে আমরা করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারি। যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উত্তর থাকে। যেমন একটা एग्जांपल দিই, যদি বলি যে ডু দা সাম, ডু দা সাম, এই যে ডু ভার্ব দ্বারা শুরু হইছে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই। ডু নট, যদি বলি যে ডু নট মেক সাউন্ড, মেক সাউন্ড বললাম, এখানে যে ডু নট দ্বারা শুরু হইছে, ডু নট মেক সাউন্ড শব্দ করো না। লেট, আমি যদি বলি লেট মি ডু দা সাউন্ড, লেট মি ডু দা সাউন্ড, তা আমাকে অঙ্কটি করতে দাও। এখন লেটের পরে লেট দিয়ে শুরু, তাহলে এখানে ডু দ্বারা শুরু হলো, ডু নট দ্বারা শুরু হলো, লেট দ্বারা শুরু। এইভাবে আমরা চিনতে পারি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা নিয়ম দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেড, এক কথায় সেড বা সেড টু থাকে, আমরা খুব সহজেই লিখব, টোল দিয়ে করে দিব। সেড বা সেড টু থাকে, টোল দিব। আর কমার দিকে আমরা কি লিখব, টু লিখব। এভাবে করা যায়। অথবা কেউ যদি এভাবে লিখতে পারো যে আদেশ যদি বোঝায়, তাহলে আমরা অ্যাডভাইস ব্যবহার করতে পারি, অর্ডার ব্যবহার করতে পারি, ও আর ডি ই আর ই, অর্ডার। যদি উপদেশ বোঝায়, উপদেশ হলে অ্যাডভাইস হবে, অ্যাডভাইস। অনুরোধ যদি বোঝায়, অনুরোধ হলে রিকোয়েস্ট। আর যদি নিষেধ বোঝায়, তাহলে আমরা ফরবিড ব্যবহার করতে পারি, এইভাবে করা যায়। তবে আমি সাজেস্ট করি শিক্ষার্থীদেরকে সবচেয়ে সহজ এবং নিরাপদ হলো টোল ব্যবহার করা। কারণ অনেক সময় আমাদের এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এটা অনেক সময় আমাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে। এই জন্য সেট বা সেট টু হলে টোল দিয়ে করাটা বেটার। তা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করি। শিক্ষার্থী দেখো, he said to me, সে আমাকে বলল, do the sun। তাহলে এখন আমরা যদি ইনডাইরেক্ট করি, তাহলে আমরা আগে আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে? কারণ এই সেন্টেন্সের প্রথমত সাবজেক্ট নেই। তারপর যদি অর্থ দিয়ে চিন্তা করি, যে একটা আদেশ বলছে যে ডু দা সাম, অঙ্কটা করো, তারপরে আমরা বলতে পারি যে এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই তিন ভাবে আমরা বলতে পারি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলছিলাম, সেট টু কি দিব, টোল্ড। তাহলে হি টোল্ড মি, তোমরা কি দিব, টু দিব, হি টোল্ড মি টু ডু দা
সাম। এই তো আমাদের কি হলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল হি টোল্ড মি টু ডু দ্য সাম। আবার যদি আমরা বলি এটাকে আরেকভাবে বলি, আরেকটা সেন্টেন্স যদি দিই, হি সেড টু মি ডোন্ট ডিস্টার্ব মি, এখন দেখো তাহলে এটা তো দুইভাবে করা যায়। তো আমি একটা ফরম্যাট দিয়েও করতে পারি অথবা টোল দিয়েও করতে পারি। যদি টোল দিয়ে করবো তাহলে কি হবে, হি টোল্ড মি। এখানে ডু নট হলে নট টু, নটটা টু এর আগে আসবে, নট টু ডিস্টার্ব। এখন ফার্স্ট পারসন আছে সাবজেক্টের সাথে, তাহলে কি হবে, কি হবে, তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলল নট টু ডিস্টার্ব হিম। এইভাবে আমরা করতে পারি। আরেক সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু প্রথম সেন্টেন্সে যাই। যে ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে চিনতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বা কিভাবে চিনবো, যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, যে সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, যে সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ অনুরোধ উপদেশ বোঝায়, সেই সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেট টু থাকলে কি দিব, টোল দিব, সমাধানে কি দিব, টু দিব, আর কিছু পরিবর্তন হবে না। দ্বিতীয় সেন্টেন্সে যদি এখানে একটু পরিবর্তন আছে, ডু নট লেখার ক্ষেত্রে আমার এই নটটা টু এর আগে আসবে, এইটুকু মনে রাখতে হবে তোমাকে। হি টোল্ড মি নট টু ডিস্টার্ব হিম। এইভাবে আমরা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের বইয়ের শেষে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভের যে এক্সারসাইজ আছে এগুলো তোমরা বাসায় কি করবা, প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করতে গিয়ে কি কি সমস্যা হলো সেগুলো আমাকে তোমরা জানাবে। তো আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।